আমাদের আজকে থেকে নতুন টপিক শুরু হচ্ছে, সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের এসএমএম প্রায় শেষ। সো এরপরও যদি আপনাদের এখানে কাজ করতে গিয়ে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম লাগে, তাহলে কাইন্ডলি লেট মি নো। ফাহিম ভাই আছে, সো সলভ হয়ে যাবে আশা করি। সো আমরা নতুন টপিক শুরু করতেছি, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে যে ক্লাসিফিকেশন বা অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো বুঝবো, বাট তার আগে এসইও সম্পর্কে একটু বিস্তারিত ডিটেল আলোচনা করে তারপর একটু যাব। এই যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার মূল কাহিনী কি? এটার মূল কাহিনী হইতেছে যে আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলে এইভাবে র্যাঙ্ক করাবো সার্টেন কিছু কিওয়ার্ডের জন্য। তার মানে আমার একটা ওয়েবসাইট থাকতে পারে বা আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকতে পারে। সে চাচ্ছে যে গুগলে যদি তার কোনো কিছু সার্টেন কিছু কিওয়ার্ড বা তার বিজনেস সম্পর্কে নিয়ে যদি কেউ কিছু লেখে, তাহলে তার বিজনেসটা বা ওয়েবসাইটটা যেন গুগলের 1 নাম্বার পজিশনে হচ্ছে চলে আসে, অথবা 2 নাম্বার পজিশনে যেন চলে আসে। মোট কথা প্রথম পেজে, ফার্স্ট যে পেজ থাকে এই প্রথম পেজের মধ্যে যেন হচ্ছে এসে ঢোকে আর কি, চলে আসে। সো এই যে একটা কিওয়ার্ড বা কোনো একটা শব্দ গুগলে লেখার পরে ওইটার জন্য আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করানোর চিন্তা বা ভাবনা, বা এইটাকে র্যাঙ্ক করানোর জন্য যত ধরনের কাজ, যত ধরনের অ্যাক্টিভিটি গুলো হচ্ছে আমাদেরকে করতে হয়, সেগুলাকে বলা হয় হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কাজগুলো করতে গিয়ে যা যা করা লাগবে। তো এখন আসেন যে এটা বোঝার আগে আর কিছু জিনিস হচ্ছে আমরা একটু ক্লিয়ার হই, সেটা হচ্ছে যে এসইওটা আসলে আসছে কিভাবে, এই জিনিসগুলো একটু বুঝবো। তার আগে একটু বলি যে এসইও, অ্যাকচুয়ালি এসইওর যে জন্ম বা এটা এটা আসলে বিলিভ করা হয়, এটা কোনো বৈধ কোনো ওইভাবে কোনো দলিল নাই, বাট এটা বিলিভ করা হয় যে এসইও অ্যাকচুয়ালি প্রথম শুরু হয় হচ্ছে 1991-এ সম্ভবত, বা 1991-এর দিকে বা 5-এর দিকে সম্ভবত, আমি অ্যাকচুয়ালি ডেটটা ভুলে গেছি। ওই টাইমটাতে এসইও অ্যাকচুয়ালি শুরু হয় যখন পৃথিবীতে প্রথম, ওয়ার্ল্ডে প্রথম কমার্শিয়াল ওয়েবসাইট তৈরি করা হয়। কমার্শিয়াল বলতে ব্যবসা করার জন্য ওয়েবসাইট যখন তৈরি করা হয়, তখন মূলত হচ্ছে, আচ্ছা আমার হাতের লেখা অনেক সুন্দর, তো একটু বুঝে নিয়েন। সো কমার্শিয়াল ওয়েবসাইট যখন হচ্ছে তৈরি করা হয় তখন হচ্ছে আচ্ছা, কমার্শিয়াল যখন তৈরি করা হয় তখন মূলত এসইও ইভলিউশন বা এসইওর জন্মটা আস্তে আস্তে হতে থাকে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে, ধরেন এরকম, আমি একটু মুছে দেই, সরি, জায়গাটা ক্লিন করে দেই। এটা কারণ হচ্ছে, ধরেন যে হারুন স্যার একটা বিজনেস করে। হারুন স্যার কি বিজনেস করে? হারুন স্যার মোবাইল বিক্রি করে, আইফোন বিক্রি করে। সো মানুষদের আগের সময় তো 1991 বা 1996 এর দিকে, সরি সরি 96 এর দিকে, এই যে, না আরো আগে, আইসিও 96 তো অনেক পুরো 91-এরই হবে। আমি সরি, ডেট একটু দেখে নিয়েন, আমি দিয়ে দিব গুগল থেকে সার্চ করে। সো তখন যেটা হতো যে অনলাইনের থেকে পারচেস, এখন যখন আমরা ই কমার্স ওয়েবসাইট বানাই, ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ডিরেক্টলি পারচেস করতে পারি, তখন ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা নর্মাল যেরকম আমরা দোকানে গিয়ে পারচেস করি এরকমটাই ছিল, কিন্তু যেহেতু ইন্টারনেট আসছে, কোম্পানি চিন্তা করলো ওকে ফাইন, আমার প্রোডাক্ট বা আমার কোম্পানি, আমার ব্যবসা সম্পর্কে মানুষকে যদি অনলাইনে আমি জানায় দিতে পারি যে ওকে ফাইন আমরা এইটা এটা বিক্রি করি, তাহলে আমার প্রচার প্রসারণটা বা ব্যবসা হয়তো বাড়বে, লোকজন আমার দোকানে এসে আরো বেশি বেশি কিনবে। তো এরকম চিন্তা করি মূলত ইন্টারনেটের কাজ, ওয়েবসাইট বানানোর কাজ শুরু হয়েছে প্রফেশনালি। সো ধরেন যে হারুন স্যার হচ্ছে মোবাইল বিক্রি করে, উনি একটা মোবাইলের জন্য উনি একটা ওয়েবসাইট বানাইছে। তো হারুন স্যার তো তখন একা ওয়েবসাইট বিক্রি করে না, ওনার মতো আরো লোকজন আছে যারা হচ্ছে মোবাইল ফোন বিক্রি করে। তো তারা যখন দেখছে যে ওনার কম্পিটিটর হচ্ছে একটা ওয়েবসাইট বানায় ফেলছে, যেটার মধ্যে হচ্ছে ওনার মোবাইল সম্পর্কে সমস্ত ইনফরমেশন হচ্ছে এখানে দেওয়া আছে, লোকজন দেখতে পারতেছে, তো এটা তো একটা ভালো সাইন যে ওনার দোকানে কি কি মোবাইল আসছে, দোকানে আসার আগেই লোকজন হচ্ছে ওয়েবসাইটে বসে দেখে ফেলতে পারতেছে। দেন দোকান, কাস্টমার ওনার ডিরেক্টলি আপনার ওনার ওয়েবসাইটে, কি বলে, ওনার দোকানে আসতেছে, শপে এসে ওনার কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট পারচেস করতেছে। তো ডেফিনেটলি ক্লায়েন্টদের জন্য অনেক বেশি একটা বড় একটা সুযোগ যে ওনার নতুন নতুন যত প্রোডাক্ট আছে সবগুলো ওরা দেখতে পারতেছে। তো এটা যখন কম্পিটিটর দেখলো, আরো ওনার সাথে যে যারা অন্যান্য রিলেভেন্ট দোকানদার, অন্যান্যরা যারা কিনা মোবাইল ফোন বিক্রি করে, তারাও কয়েকটা ই কমার্স ওয়েবসাইট খুলে ফেলছে বা ওয়েবসাইট খুলে ফেলছে প্রোডাক্ট সম্পর্কে। ধরেন এরকম 5-6টা ওয়েবসাইট খুলছে। এটা না হয় মোবাইল নিয়ে হইলো, এক একজন এক এক ধরনের ব্যবসা করে, প্রত্যেকের ব্যবসাতেই মূলত এই অনলাইনের প্রচারণাটা বাড়ানোর জন্য অনেক একটা পর একটা ওয়েবসাইট, মানে ব্যাংকের ছাতার মতো হুটহাট করে হচ্ছে ওয়েবসাইট বানাইতে গেছে, বানাইতে গেছে, বানাইতে গেছে। এখন প্রবলেম হচ্ছে, ওয়েবসাইট তো অনেক হয়ে গেছে, এখনো তো পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি ওয়েবসাইট। আপনি কি কোটি কোটি ওয়েবসাইটের নাম মনে মুখস্থ বলতে পারবেন? আপনার মনে আছে? আমার মনে নাই, আপনার মনে নাই, বা ইভেন তো আমাদের এটা মনে রাখা সম্ভব না, এত ওয়েবসাইটের নাম। প্রবলেম হইতেছে তখন গিয়ে যে ওয়েবসাইট তো হয়ে গেছে,
কিন্তু মানুষ তো এত ওয়েবসাইট চেনে না। যেমন ফেসবুকে আমরা সবাই চিনি। আচ্ছা, ফেসবুকে যে ধরনের অ্যাক্টিভিটি, ফেসবুকে পোস্ট করতে পারি, ফেসবুকে আমরা কল দিতে পারি, ফ্রেন্ড বানাইতে পারি, অ্যাড রান করতে পারি। আচ্ছা, ফেসবুকের মতো কি আর কোনো প্ল্যাটফর্ম আছে না অলরেডি? অলরেডি এই ওয়ার্ল্ডের মধ্যে যারা যারা যাদের মধ্যে আমি সিমিলার, ফেসবুকে যা যা করতে পারি সেম ধরনের কাজই করতে পারি, থাকতে পারে কিনা? থাকতে পারে, বাট আমরা কি সেটা জানি? আমরা হয়তো বা জানি না। এরকম হয়তো ফেসবুকের মতো আরো আরো কয়েকশো ওয়েবসাইট আছে, আর আমরা জানি না তাদের নাম, আমরা শুধু ফেসবুকে চিনি। তো ঘটনাটা কি এরকমই ঘটছে 1991-এ, যে একটা ওয়েবসাইট যেটা হয়েছে ওর নাম তো সবার মনে আছে, ওকে, কিন্তু এর সাথে সাথে সিমিলার ওয়েবসাইট, একই ব্যবসা, একই ধরনের সার্ভিস দিচ্ছে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, তারা যে ওয়েবসাইট বানাইছে সেই ওয়েবসাইটের নাম তো হচ্ছে মানুষজন জানে না। তাহলে এখন কি করণীয়? এই করণীয় ব্যাপারটা, এইটার সমাধান হিসাবে তখন একটা সার্চ ইঞ্জিন প্রথম তৈরি হইলো। এবং এই সার্চ ইঞ্জিন এসে প্রথম একটা গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে। এবং সার্চ ইঞ্জিন এসে এই ওয়েবসাইট মালিকদের বলতেছে, তোমরা এক কাজ করো, মানুষদের এত নাম মনে রাখা সম্ভব না, এত ওয়েবসাইটের নাম, এত বিজনেসের নাম মনে রাখা সম্ভব না। তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের ওয়েবসাইট গুলারে, আমার একটা সার্ভার আছে, সুতরাং আমার সার্ভারের মধ্যে কি করো, তোমরা এসে তোমাদের এই ওয়েবসাইটগুলোকে ইন্ডেক্স করে হচ্ছে এখানে এখানে রাখা দাও, আমার সার্ভারের ভিতরে সমস্ত ওয়েবসাইটকে হচ্ছে এনে রাখো, জমা করে দাও বা সাবমিট করে দাও। ব্যাপারটা কি বুঝতে পারছি? এইটা এইটাই সার্চ ইঞ্জিন গিয়ে ওয়েবসাইটের মালিকদের এই কাহিনী বলে দিল যে ওকে, তোমরা আমার সার্ভারের মধ্যে তোমাদের ওয়েবসাইটগুলো রাইনা সাবমিট করো, বাকিটা আমি দেখতেছি। এটা গেল মালিকদের পক্ষে। এই সার্চ ইঞ্জিন ইউজারদের গিয়ে বলতেছে, এত এত ওয়েবসাইট, এত এত ব্যবসা, এত কিছু নাম তো তোমার মনে রাখার দরকার নাই। তুমি একটা কাজ করো, তোমার জন্য আমি একটা সহজ পদ্ধতি বানিয়ে দিছি। সেটা হচ্ছে, তুমি আমার মধ্যে আসো, সার্চ ইঞ্জিন বলতে তুমি আমার কাছে আসো, এসে তোমার যা দরকার, এই যে তোমার জন্য আমি একটা বক্স বানিয়ে রাখছি, এই বক্সের ভেতরে তোমার যা দরকার তা লিখে টাইপ করে দাও। যেমন আমার দরকার হচ্ছে, কি দরকার? আমার দরকার হচ্ছে, সাপোজ আমি ইনফরমেশন জানতে চাই যে আইফোন 15 বা 17 প্রো ম্যাক্স, এই সম্পর্কে আমি জানতে চাই, কথার কথা। সো আমি যখন এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইতেছি, তাহলে আমি তুমি এই সার্চ ইঞ্জিন বলতেছে তোমার এত কষ্ট করা লাগবে না, তুমি শুধু আমার কাছে আসো, আইসা তুমি লিখে দাও, তুমি শুধু তোমার কি দরকার লেখো, তুমি দেখবা লেখার পরেই এই তোমার যে টপিক, তুমি যেটা সম্পর্কে জানতে চাইতেছো, এই টপিক সম্পর্কে যারা যারা হচ্ছে লেখালেখি করছে, তাদেরকে আমি তোমার সামনে এইভাবে এক এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পজিশনে তোমার আমি দিয়ে দিব। তুমি এখান থেকে যেই ওয়েবসাইটে যাইতে মন চায় সেখানে গিয়ে তুমি এখন ইনফরমেশন নিতে পারো। ঘটনা কি বুঝতে পারছি? আচ্ছা, এই যে জিনিসটা বানানো হয়েছে বা এই যে জিনিসটা নিয়ে কাজ করা হয়েছে 1991-এর দিকে, আহ, তখন বা 96-এই মনে হয়, আমি 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 না খুব কনফিউশন হচ্ছি 1991 আর 6 এর মধ্যে, বাই দ্য ওয়ে। তো তখন যখন এই জার্নিটা শুরু হইলো, এই জিনিসটা তখন, যে প্রথম যে সার্চ ইঞ্জিনটা ওয়ার্ল্ডে এই যেভাবে যে জিনিসটা বানাইছে বা আসছে, সেটার নাম হচ্ছে, কেউ বলতে পারবেন এনে আইডিয়া? কি হইতে পারে সেই নাম? সেই না, সার্চ নাম কি হইতে পারে? ইয়াহু। ওয়ার্ল্ডের প্রথম সার্চ ইঞ্জিনের নাম ইয়াহু। yahoo.com। ইয়াপ। সো ইয়াহু হচ্ছে পৃথিবীর সমস্ত মানে এই এসইও ইন্ডাস্ট্রির প্রথম সার্চ ইঞ্জিন, যারা এইভাবে পুরো ইভলিউশনটা, মানে প্রথম ইভলিউশনটা নিয়ে আসে এসইও ইন্ডাস্ট্রির মধ্যে। এখন এই ইয়াহু বেশি দিন আর পর টিকতে পারে নাই, তার কারণ হচ্ছে তাদের কিছু লজিক্যাল প্রবলেম ছিল, তাদের কিছু কন্টেন্ট রিলেভেন্সির প্রবলেম ছিল। যেমন আপনি ধরেন, কথার কথা, আপনি সার্চ করছেন iPhone 17 Pro Max, এটা লিখে সার্চ করছেন। তো ধরেন আপনি এটা অ্যাজ এ ইউজার যখন এটা লিখে সার্চ করছেন, কোনো একজন এবিসি ওয়েবসাইট, একটা এবিসি ওয়েবসাইট, এই যে আমি কর্নারে দাগ টানতেছি একটু দেখেন, এবিসি ওয়েবসাইট, সে একটা ওয়েবসাইটের মধ্যে সে নোকিয়া ফোন নিয়ে কন্টেন্ট লিখছে, হ্যাঁ। ধরেন যেরকম লিখছে, সরি নোকিয়া ইজ দ্য বেস্ট ফোন, ইভেন বেটার দেন আইফোন 17 প্রো ম্যাক্স। প্রো ম্যাক্স, এইভাবে যা লিখছেন। সো নোকিয়া হ্যাভ ম্যানি মডেলস, যা যা লেখার আপনি তো লিখছেন।
আচ্ছা, এই যে পুরো ওয়েবসাইটের মতো কন্টেন্টটা লিখছেন, এটা কি আপনি iPhone 17 Pro নিয়ে লিখছেন না নোকিয়া নিয়ে লিখছেন? নোকিয়া নিয়ে। নোকিয়া নিয়ে লিখছেন, কিন্তু নোকিয়া নিয়ে লিখতে গিয়ে iPhone 17 এর নাম আসছে না। হুম। এই নামটা হয়তো বা আপনি বা আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করছেন কম্পেয়ার দেখানোর জন্য, ভাই 17 Pro থেকে নোকিয়া ভালো। কিন্তু ইয়াহু ওই সময়টাতে যখন দেখছে আচ্ছা এই ওয়েবসাইটের মধ্যে তো iPhone 17 Pro লেখা আছে, কিওয়ার্ড তো আছে, কাস্টমার তো চাইছে iPhone 17 Pro Max, আচ্ছা এই ওয়েবসাইটের মধ্যে তো iPhone 17 Pro Max কিওয়ার্ডটা আছে, তাহলে এক কাজ করো, এই ওয়েবসাইটটারে কি করো, এই ওয়েবসাইটটার টান দিয়ে 1 নাম্বার পজিশনে র্যাঙ্কে দাও। এখন প্রশ্ন হচ্ছে, এই একটা শব্দ iPhone 17 Pro Max এই কিওয়ার্ডটার জন্য এই কন্টেন্টটারে র্যাঙ্কে দিছে, কিন্তু আসলে এই পুরা কন্টেন্টটা লেখা হয়েছে হচ্ছে নোকিয়ার উপরে বেস করে। তাইলে এই কন্টেন্ট কি রিলেভেন্স হইলো? কন্টেন্ট কি রিলেভেন্স হইছে? আমার কথা না আমার কথা বুঝছেন? যে একজন, আমি আবার রিপিট করতেছি, আপনাদের মনোযোগ অন্যদিকে চলে গেছিল, আবার দেখেন, iPhone 17 Pro Max নিয়ে কেউ একজন সার্চ করছে, ইয়াহু দেখতেছে আচ্ছা এখানে একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টের মধ্যে iPhone 17 Pro Max লেখাটা আছে, সে কি করছে, এই ওয়েবসাইটে টান দিয়ে 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক করে ফেলছে। কিন্তু আপনি ঢুকে দেখতেছেন ভাই এখানে তো iPhone 17 Pro নিয়ে লেখা নাই, এখানে লেখা নোকিয়া নিয়ে, জাস্ট একটা কিওয়ার্ড ছিল iPhone 17 Pro Max এর, কিন্তু এটা রাইট। বুঝতেই পারে নাই, ইউজারের ইন্টেনশন বুঝতেই পারে নাই। ও এটাকেই হচ্ছে 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক ধরে ফেলছে, কারণ এই কিওয়ার্ডটা কেউ খুঁজে পাইছে এই জন্য। এই ধরনের তার অনেক মানে কন্টেন্ট ইররিলেভেন্সি, তারপর হচ্ছে কিওয়ার্ড ইউজারদের ইন্টেনশন না বোঝা, যে ইউজার কিনতে চাইতেছে না ইউজার জানতে চাইতেছে, কি চাইতেছে ইউজার, এই ইন্টেনশন এবং কন্টেন্ট রিলেভেন্সি গুলা এই ইয়াহু.কম এর মধ্যে প্রবলেমেটিক ছিল। সো এই প্রবলেমগুলাকে 2000 সালে এসে একটা দুইটা 2000 সালে এসে দুইটা বন্ধু মিলে এই প্রবলেমগুলোকে ধরছে, একটা 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 ভালো ইউনিভার্সিটির দুইজন বন্ধু মিলে এই প্রবলেমটাকে ধরছে। ধরে ওরা কি করছে, এরা এই সমস্ত প্রবলেমগুলোকে, ওই যে কন্টেন্ট না বুঝতে পারা, তারপরে হচ্ছে ইরিলেভেন্সি কন্টেন্ট দিয়ে দেওয়া, লোকজন এগুলাকে সব ধরছে, ধরে ওরা প্রপার অ্যালগোরিদম বানায়, একটা সার্চ ইঞ্জিন তারাও বানাইছে ইয়াহুর মতো। যে সার্চ ইঞ্জিনের নাম ছিল হচ্ছে, দুই বন্ধু মিলে বানাইছে, তার নাম একজন হচ্ছে ল্যারি পেজ, আরেকজনের নাম হচ্ছে ব্রিন। এই দুইজন বন্ধু মিলে একটা সার্চ ইঞ্জিন বানাইছে যার নাম হচ্ছে ব্যাকরাব। কি? ব্যাকরাব এটা হ্যাঁ, এইটা বানাইছে, আই এম সরি, আমি এবার ঠিক আছি, এইটা বানানো হয়েছে 1996-এ। ওইটা 1991-এই ছিল, 1996-এ এসে পুরো একটা গেম চেঞ্জ হয়েছে এই ইন্ডাস্ট্রিতে, যখন এই ব্যাকরাব নামে একটা সার্চ ইঞ্জিন তৈরি করছে ল্যারি পেজ আর ব্রেন দুইজন মিলে। এইটার সুবিধা ছিল যে ও কাস্টমারদের ইন্টেনশন বুঝে, একজন সার্চ কোনো একটা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করতেছে, তখন সে ইন্টেনশন বুঝে কন্টেন্ট রিলেভেন্সি ধরে সে হচ্ছে রেজাল্ট দিতে পারতো। লোকজন তখন এটাতে আস্তে আস্তে আসা শুরু হয়েছে, কারণ লোকজন দিন শেষে বেটার রেজাল্ট চায়, এক ক্লিকে সবচেয়ে ভালো রেজাল্টটা চায়, অ্যাকুরেট রেজাল্ট চায় মানুষের, এখন পর্যন্ত আমরা এটাই চাই। সো এইটাকে পরবর্তীতে এসে নাম পরিবর্তন করে 2000 সালে এসে 2000-এ এসে এটাকে পরবর্তীতে এই দুই বন্ধু নাম পরিবর্তন করে আজকে সব থেকে টপ নচ যে সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে গুগল নামকরণ করে। বুঝতে পারছি? সো এই হচ্ছে এসইওর ইন্ডাস্ট্রির যাত্রা। গুগল যখন 2000 সাল থেকে পরে যখন তারা রিনেম করে নাম চেঞ্জ করে যখন গুগলে হচ্ছে তারা যখন এটাকে আসে, তখন গিয়ে মূলত হচ্ছে আহ এসইওর পুরো আরো অ্যালগরিদম বেসিক আইটেম গুলোকে আরো বেশি হচ্ছে সুন্দর করে সাজানো, এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়। আমি যদি আপনাদের এখানে একটু দেখাই যে ব্যাকরাব সার্চ ইঞ্জিন, ব্যাকরাব সার্চ ইঞ্জিন, আমি একটু একটু মুছে দিই, দেখেন পাইছেন? ব্যাকরা ওয়াজ দ্য অরিজিনাল সার্চ ইঞ্জিন ক্রিয়েটেড বাই ল্যারি পেজ অ্যান্ড ব্রেন। ঠিক আছে, এবং যেটা পরবর্তীতে রিনেম করা হয় কিসে, গুগলে। বুঝতে পারছি? সো এই হচ্ছে টোটাল কাহিনী, এবং এইটার পেছনে পরবর্তীতে কাজই হয়েছে যে গুগল যখন তারা নামকরণ করে, কারণ হচ্ছে তারা ব্যাকরাব যখন ডেভেলপ করা হয়েছিল, এটা করা হয়েছিল
দুইজন স্টুডেন্ট যারা কিনা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ছিল, ল্যারি পেজের ব্রেন। বাই দ্য ওয়ে, এই হচ্ছে এসইওর ইভলিউশন, এবং 1996 এবং 97 এই সময়টা তো হচ্ছে চলে আসে আর কি। যাই হোক, আহ এই হচ্ছে কাহিনী মূলত এসইও ইন্ডাস্ট্রিতে। এখন এই যে একটা ওয়েবসাইটকে আমরা এসইও করে গুগলের টপ পেজে র্যাঙ্কে আনার চিন্তা ভাবনা করতেছি, লাইক তো এই যে এরকম এই যে একটা কিওয়ার্ড লিখলেই আমাদের 1 নাম্বার 2 নাম্বার পজিশনে চলে আসবে, এটা আনার জন্য মূলত এসইও তে কয়েকটা কাজ আমাদের করতে হয়। তো সেই কাজের আগে একটু বলি, প্রত্যেকটা কাজের একটা করে ধরন থাকে, মেথড থাকে। আপনারা আছে ক্লাসরুমে আসছেন 4 জন, তো 4 জন 4 রকম ভাবে আসছেন। কেউ গাড়িতে করে আসছেন, কেউ হয়তো বা পায়ে হেঁটে আসছেন, কেউ বাসে আসছেন, রিক্সা করে আসছেন, কেউ হয়তো বা নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন। সো এক একজন এক এক ভাবে ক্লাসে আসছেন। ঠিক সেম ওয়েতে এসইও করারও কিছু মেথড আছে। সেই মেথড গুলো হচ্ছে হোয়াইট হেড মেথড, একটা মেথডের নাম হচ্ছে হোয়াইট হেড মেথড, আরেকটা মেথডের নাম হচ্ছে গ্রে হেড মেথড, অ্যান্ড আরেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। এই 3 পদ্ধতিতে হচ্ছে মূলত আমাদের এসইও করা যায়। এই 3টা পদ্ধতির নাম কি আমি আগে বলছিলাম? না, আচ্ছা, এবার না। ওকে। সো হোয়াইট হেড, গ্রে হেড আর হচ্ছে ব্ল্যাক হেড, এই 3টার যে কোনো একটাতে হচ্ছে আমরা সাধারণত এসইও করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করি। তবে ইন্ডাস্ট্রিতে যারা লং টাইম ওয়েবসাইট নিয়ে বিজনেস করতে চায় এবং লং টাইম সাস্টেইন করতে চায়, প্রত্যেকে প্রত্যেকেই চায় সবসময় যেন হচ্ছে তাদের ওয়েবসাইটটা হোয়াইট হ্যাট মেথডে যেন এসইও করা থাকে। প্রত্যেকে চায় তাদের ওয়েবসাইট হোয়াইট হ্যাট মেথডে এসইও হোক, এবং এটাই একমাত্র ভ্যালিড, লজিক লজিক্যাল, এবং গুগলের নিয়ম কানুন বা অন্যান্য যত সার্চ ইঞ্জিন আছে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলা মেনে যখন আপনি একটা ওয়েবসাইটের জন্য এসইও করতে যাবেন, তো তখন মূলত যে মেথড আমাদেরকে অ্যাপ্লাই করে এসইও করতে হবে সেটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড। এবং এই মেথডের লোকজন বা হোয়াইট হ্যাট মেথডে যারা এসইও করে ওদেরকেই সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বা এই সমস্ত লোকদেরকে বেশি খোঁজা হয় মার্কেটে। ক্লিয়ার স্যার? হোয়াইট হ্যাট মেথডে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে ডিপেন্ড করবে কিওয়ার্ড বা টপিক বা যে নিশের উপরে ওয়েবসাইট আছে, যে টপিকের বা ক্যাটাগরির উপরে ওয়েবসাইটটা বানানো, সেই ক্যাটাগরিটা কত বেশি স্ট্রং, কত বেশি কঠিন, তো সেটার উপরে নির্ভর করে একটা সময় লাগে। তবে সাধারণত একটা ওয়েবসাইটকে হোয়াইট হ্যাট মেথডে এসইও করার জন্য সাধারণত 4 থেকে 6 মাসের মতো সময় লাগে মিনিমাম, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে। র্যাঙ্ক করানো মানে সেটা হইতে পারে প্রথম পেজে, অথবা প্রথম পেজের প্রথম, সেকেন্ড, ফার্স্ট, থার্ড, লাস্ট এরকম কিছু একটা পজিশন হোল্ড করবে, বাট মিনিমাম 4 থেকে 6 মাস সময় দরকার। সো হোয়াইট হ্যাট মেথড হচ্ছে গুগলের বা সার্চ ইঞ্জিনের সমস্ত নিয়ম কানুন মেনে যখন এসইও করবেন তখন এটা হবে হচ্ছে হোয়াইট হ্যাট মেথড, যেটাকে আমরা একদম সাদা টুপি বলি, বা একদম বৈধভাবে হচ্ছে এসইও করার যে রুলস সেগুলা। এরপরে আরেকটা মেথড হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। গ্রে হ্যাটটা নিয়ে একটু পরে কথা বলি। ব্ল্যাক হ্যাট এসইও মেথড হচ্ছে হোয়াইট হ্যাটের ঠিক উল্টা। যেখানে হোয়াইট হ্যাট মেথডে এসইও করতে গিয়ে আমরা গুগল বা সার্চ ইঞ্জিনের নিয়মগুলা মেনে তারপরে এসইও করি, ব্ল্যাক হ্যাটের নিয়ম হচ্ছে নিয়ম কানুন না মেনে নিজের ইচ্ছা মতো যত ফাঁক ফোকর আছে, চুরিবিদ্যা আছে, সেগুলাকে অ্যাপ্লাই করে যত অল্প সময়ের মধ্যে আমরা নিজেদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে পারি সেই হিসাব করে চিন্তা করে। এবং ব্ল্যাক হ্যাট মেথডে একটা ওয়েবসাইটকে সাধারণত র্যাঙ্ক করাইতে 7 থেকে 14 দিনের বেশি লাগে না, ডিপেন্ড করে স্কিলের উপরে, তারপরও এর মধ্যে মোটামুটি র্যাঙ্ক হয়ে যায় একটা ওয়েবসাইট। আর গ্রে হ্যাট মেথড হচ্ছে হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট এই দুইটার কম্বিনেশন। তার মানে কিছু গুগলের নিয়ম কানুন মেনেও কাজ করবেন, আবার মাঝে মাঝে এই র্যাঙ্কিংটাকে একটু স্পিড আপ করার জন্য ব্ল্যাক হ্যাট মেথড, আই মিন গুগলের নিয়ম কানুন নষ্টও করবেন, ভেঙেও ফেলবেন। সো এই দুইটার কম্বিনেশনে যখন হচ্ছে আপনি এসইও করেন তখন মূলত এটাকে গ্রে হ্যাট এসইও বলে। আর গ্রে হ্যাট মেথডে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে সাধারণত 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে। হুম, মান্থের মতো সময় হতে লাগতে পারে, 1.5 মান্থের মতো টাইম লাগতে পারে। তো এর মধ্যে মূলত একটা ওয়েবসাইট র্যাঙ্ক চলে আসে। বুঝতে পারছি স্যার? আচ্ছা,
তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি 7 থেকে 14 দিনে আমার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতেই পারি, বা 7 থেকে 14 দিনের মধ্যে যদি আমার একটা ওয়েবসাইট র্যাঙ্ক চলে আসে, তাহলে কেন শুধু শুধু 4 থেকে 6 মাসের মতো সময় আসলে নষ্ট করা উচিত, বা কেন করব আমি? তাহলে ব্ল্যাক হেড মেথড ব্যবহার করে ক্লায়েন্টকে দ্রুত রেজাল্ট দিয়ে দিলে ততই তো ভালো হয়। যত দ্রুত রেজাল্ট দিবেন, গুগলের রুলস ভেঙে যেহেতু আপনি এই কাজটা করতেছেন, নিয়ম ভেঙে কাজ করতেছেন, সুতরাং গুগল যদি আপনাকে একবার ধরতে পারে যে আপনি তার রুলস ভেঙে ব্ল্যাক হেড মেথড করে দেন আপনি হচ্ছে র্যাঙ্ক করছেন, তাহলে আপনারে মানুষের জন্য যেরকম জেলের ব্যবস্থা আছে, ওয়েবসাইটের জন্য গুগলে জেলের ব্যবস্থা আছে। বুঝতে পারছি? কি স্যার, জি। আপনি কাঁধে ব্যাগ নিয়ে নিছেন কেন? শীত লাগে না? যাবেন গা? কি বলছে ফাহিম ভাই? না, একটু কাজ আছে, চলে যেতে হবে তাই বলছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো মানুষের জন্য যেমন জেলের ব্যবস্থা, ঠিক গুগল ওয়েবসাইটের জন্য হচ্ছে সিমিলার ওয়েতে এরকম জেলের ব্যবস্থা আছে। আচ্ছা, একটা ওই ব্যাপার একটু বলি, জেলের ব্যবস্থাটা 3 রকমের গুগলের। আমি এটা একটু উদাহরণ আমাদের দিয়ে দিই। আচ্ছা, আপনি যদি মানুষের সাথে মনে করেন যে মারামারি করেন, মারামারি করে একজনের মাথা ফাটাই দিছেন, হ্যাঁ, বা দুইজনের মাথা টাথা ফাটাইছেন, হাড়টার ভাঙছেন, আপনাকে যদি জেলে নেয়, আপনারা কয় দিনে জেল দিবে? এইটা তো বিচারের উপর ডিপেন্ড করে, তারপর ধরেন যে 2 4 5 দিনের মধ্যে, বেশি না দুই চার মারামারি। দিন 5 দিন, মাসখানেক সর্বোচ্চ, গুরুতর অপরাধ হলে মাসখানেক। জি। আচ্ছা, যদি আপনি যদি আপনি একটা মার্ডারই করে ফেলেন, তাইলে একটা খুন করছেন, একটা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। মৃত্যু, ধরেন ধরেন যে যদি একদম যদি মৃত্যুদণ্ড নাও দেয়, তা তো অ্যাটলিস্ট যাবজ্জীবন তো দিবে। ডেফিনেটলি। আচ্ছা, আর 4 5টা মার্ডার করলে ওই সেম। তাইলে সেম দিবে? 4 5টা মার্ডার করছেন, আচ্ছা 15 20টা করছেন, তাইলে মৃত্যুদণ্ড তো একবারই ফাঁসি কার্যকর হবে, তারপর আর কি। ওকে, ওয়েবসাইটের জন্য সেম। ধরেন আপনি এসইও করার পরে আপনার ওয়েবসাইটটারে গুগলের ব্ল্যাক হ্যাট মেথডে এসইও করছেন এবং 1 নাম্বার পজিশন র্যাঙ্ক করছেন। এখন এই 1 নাম্বার পজিশনে আসার পেছনে আপনি ধরেন অল্প নিয়ম ভাঙছেন, খুব বেশি রুলস ভাঙেন নাই, বাট গুগল আপনাকে ধরছে। তো এই অল্প ভাঙার কারণে গুগল বলতেছে ওকে ফাইন, এই ডোমেনটা তো বেশি কাজ করে নাই, অল্প রুলস ভাঙছে, বাকি তো হোয়াইট হ্যাট মেথডে এসইও করছে, এক কাজ করি, এটা হচ্ছে আপাতত র্যাঙ্ক থেকে সরায় ফেলো, সরায় ফেলে এর আর প্রথম পেজে রাখো না, ওরা 3 নাম্বার পেজের রেজাল্ট দাও, ওরা 3 নাম্বার পেজে 7 দিনের জন্য 1 মাসের জন্য বসায় রাখো, 1 মাস পরে ওরা ছেড়ে দিবা। দেন ও যদি আবার 3 নাম্বার পেজ থেকে ভালো হোয়াইট এন্ড মেথড করে করে আবার র্যাঙ্ক করাতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি ব্ল্যাক এন্ড মেথডের মাত্রা বেশি হয়, তাহলে গুগল বলছে ওকে একটু অতিরিক্ত বেশি, ওকে ফাইন, ডোমেনকে হচ্ছে গুগল সার্ভার থেকে ব্যান করার দরকার নাই, একদমই রিমুভ করে দেওয়ার দরকার নাই, ওরে 3 নাম্বার বা 4 নাম্বার পেজে সারা জীবনের জন্য রাইখা দাও, ও যতই এসইও করুক ওই ডোমেন আর র্যাঙ্ক করাতে পারবে না। আর এটা হচ্ছে সব থেকে অধিক মাত্রার যদি হচ্ছে ব্ল্যাক হেড মেথড এসইও করা হয়, অ্যাপ্লাই করা হয়, তখন গুগল বলে তোমার এই ডোমেনই আমার কাছে আর রাখার দরকার নাই, ওরা একদম ব্যান করে দাও। সো গুগল থেকে ডোমেন একদম ব্যান। এই হচ্ছে অবস্থা। সো ব্ল্যাক হেড মেথড করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে তারপরে হচ্ছে এসইও করতে হয়, কারণ চান্স থাকে ধরা পড়ে যাওয়ার, যেমন ধরা পড়বেন এটা 100% শিওর। তাইলে এখন প্রশ্ন, ধরা যদি আমি 100% শিওর পড়েই যাই, তাইলে আসলে এটার এই এই মেথড করার মানে কি, বা এটা কেন করবো, বা আদৌ করা হয় কিনা? আহ এই যে এখন শীতকাল আসছে, এখন এক এক প্রকার সিজনাল ব্যবসায়ী বের হবে না, যারা শীতের প্রোডাক্ট, শীতের ফল বা শীতের আইটেম গুলো সেল করবে, এদের পরে আর সারা জীবনও পাবেন না শীতের আইটেম নিয়ে। তো এরকম অনলাইনে কিছু বিজনেস থাকে সিজনাল টাইপের, যেমন ভ্যালেন্টাইন্স হইতে পারে, ক্রিসমাস হইতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট অনেক অকেশন থাকে, ব্ল্যাক ফ্রাইডে আছে, তারপরে হ্যালোইন আছে, যেটা ইউরোপের সবচেয়ে বড় কুৎসিত একটা কালচার আমার কাছে মনে হয়। তারপরে হচ্ছে ঈদের সিজন থাকতে পারে, রমজানের সিজন থাকে। তো এই যে সিজনের টাইম গুলাতে যখন সে বিজনেস করতে চায় এবং সে চাচ্ছে যে ওকে এখন তো উইন্টার সিজন, আচ্ছা আমি একটা কাজ করি, একটা ওয়েবসাইট বানাই, একটা পেজ বানাবো, একটা ওয়েবসাইট বানাবো, আমি শুধু হুডি বিক্রি করবো কয় মাস, এই শীতের 2 মাস হচ্ছে বা 1 মাস হচ্ছে হুডি বিক্রি করব। আচ্ছা, এই 1 মাসের জন্য ডেফিনেটলি আমি 6 মাস আগে থেকে এসেও করবো না, টাকা ঢালতে পারবো না। আমি তখন কি করবো, ওকে আমার বিজনেস 1 মাসের, আমি যদি বেশি না 1 মাস বা 7 দিন বা 14 দিনও যদি আমি 1 নাম্বার পেজে একটা ডোমেন নিয়ে থাকতে পারি, এবং এটাতে যে পরিমাণ সেল আমার চলে আসবে, 7 দিন বা 14 দিন পরে যদি গুগল আমাকে ধরেও ফেলে আর আমাকে ব্যানও করে দেয়, কারণ তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি 1 নাম্বার পজিশনে থেকে যা বিজনেস করে 7 দিনে কিন্তু করে ফেলবো। ওই ইন্টেনশন নিয়ে যখন ওয়েবসাইট তৈরি হয় বা কেউ বানায়, ওই সমস্ত বিজনেস ওনাররা সাধারণত
ব্ল্যাক হ্যাট এসইওটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ 6 মাস আগে থেকে এসইও করার কোনো মানে নাই। জাস্ট আমি গিয়ে এসইও 5 থেকে 7 দিনের মধ্যে র্যাঙ্ক করে 7-8 দিন র্যাঙ্কে থাকে, ওই যা কামানোর ওই 7-8 দিনই কামাই করে। কামাই দেখা যাচ্ছে ও ওয়েবসাইট গেলে থাকতে থাকলো, না থাকলে তো কোনো সমস্যা নাই। বাট যারা লেজেট লং টাইম অনলাইনে সাস্টেন করতে চায়, আস্তে 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 গ্রো করতে, তার বিজনেসকে গ্রো করতে চায়, ওদের জন্য একটাই মেথড, হোয়াইট হ্যাট মেথড, আর কোনো মেথড নেই। বাট একটু চালাক টাইপের, আলসে টাইপের আমার মতো লোক যারা আছে, এরা মূলত মাঝে মাঝে গ্রে হ্যাট মেথড এসইও মানে অ্যাপ্লাই করে, যেন একটু শর্ট টাইমে র্যাঙ্কে আসতে পারি এবং সবকিছু বজায় থাকে, গুগলের রুলস টুলস সবকিছু মেনে টেনে এই জন্য আসতে পারি, সেই জিনিসগুলোর জন্য মেনটেন থাকে। এই হচ্ছে। বুঝতে পারছি। Ranking of website. তাসিম বুঝতে পারছো কি বুঝছো? গেল ওয়েবসাইট, হ্যাঁ, এখন ওয়েবসাইট তো কত রকম। হুম? আমরা যেটা বানালাম ওটা কি প্রফেশনাল ওয়েবসাইট নাকি নরমাল, জানো কিছু তাসিম? আমরা যেটা ওয়েবসাইট বানালাম ওটা কি কোনো ওয়েবসাইট বানানো ঠিক না? ওকে, চলেন। তো এই যে 3টা মেথড আছে, এই তিনটার মেথডের যে কোনো মেথডেই আপনি এসইও করতে চান, আপনি হোয়াইট হেড মেথড এসইও করেন, আপনি ব্ল্যাক হেড মেথড দিয়ে করেন, বা গ্রে হেড মেথড দিয়ে করেন, আপনি এসইও যেই মেথড দিয়ে এসইও করেন না কেন, আপনি যদি হোয়াইট হেড মেথড এসইও করেন, তবুও আপনাকে আপনার ওয়েবসাইটকে ঠিকঠাক মতো র্যাঙ্কে আনার জন্য যে অ্যাক্টিভিটিগুলো করতেই হবে, সেগুলো হচ্ছে অন পেজ এসইওর কাজ করতে হবে, আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য অফ পেজ এসইওর কাজ করতে হবে, আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য টেকনিক্যাল এসইওর কাজও করতে হবে। আমি কি বুঝতে পারছি? আপনি যদি গ্রে হেড মেথডে কাজ করেন, আপনি যদি গ্রে হেড মেথডে এটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করিয়ে নিলে আপনার আবার বিজি হয়ে গেলে আবার একটু খারাপ লাগে দেখতে। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দিই। লেটস সে আমি যদি মাঝখানে থাকি, তাহলে আপনি যেই মেথডে এসইও করেন, আপনি এই অন পেজ, অফ পেজ, আর হচ্ছে আপনার এই টেকনিক্যাল এসইও করতেই হবে। এখন সেটা হোয়াইট হেডও হতে পারে, সেটা আপনার গ্রে হেড হইতে পারে, সেটা আপনার ব্ল্যাক হেড হইতে পারে। এই 3টা অ্যাক্টিভিটি অবশ্যই পালন করতে হবে। বুঝতে পারছি? আমরা এই যে পুরো এসইও কোর্সটা শিখবো, এই পুরো এসইও কোর্সে এই 3টা জিনিসকেই সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে শিখবো। কিভাবে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট বা কন্টেন্টের জন্য অফ পেজ এসইও করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইটকে টেকনিক্যাল এসইওতে ফাস্ট বানাইতে হয়। বুঝতে পারছি? এই 3টা যখন একসাথে আপনারা কম্বিনেশন করতে পারবেন, শিখে ফেলবেন, তখন গিয়ে আপনি চিন্তা করতে পারেন যে ওকে ফাইন, এবার তাহলে কোনো কিছু কিওয়ার্ড দিয়ে লিখলে হয়তো বা আমার ওয়েবসাইট এভাবে র্যাঙ্কে আসবে। আমি কি বুঝতে পারছি স্যার? সো আপনার এই 3টার যে কোনো একটাকে আহ, নিয়ে কাজ করবো। সো আমরা কাজ করব হচ্ছে হোয়াইট হেড মেথডে, এবং হোয়াইট হেড মেথডে আমরা শিখবো অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও কিভাবে ওয়েবসাইটের মধ্যে করতে হয়। ক্লিয়ার? জি। আচ্ছা, এইবার আসি। এই জায়গাতে একটা মেন্টাল প্রিপারেশন আপনার মাথায় রাখেন, সেটা হচ্ছে প্র্যাকটিস অনেকভাবে করা যায়। আপনি ফ্রি মেথড ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন, পেইড মেথড ব্যবহার করেও প্র্যাকটিস করতে পারেন। তবে 2025-এ আসার পরে ফ্রির ভ্যালু অনেকটাই কমে গেছে। তারপর আমি ট্রাই করব, যেহেতু আপনারা শুরুতে শুরু করতেছেন মাত্র, সো ব্যাপারগুলো যেন আসে। বাট যদি একদম রিয়েল এক্সাম্পল, রিয়েল প্র্যাকটিস করতে হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের এখানে রিয়েল ওয়েবসাইটের মধ্যেই কাজ করতে হবে। আমি আপনাদেরকে ফেসবুক পিক্সেল সেট আপ করার সময় একটা ওয়েবসাইট বানানো দেখাইছিলাম, মনে আছে? কি মনে আছে? আচ্ছা, এই যে ওয়েবসাইট আমরা বানাইছি, এটার ইউজার নেম পাসওয়ার্ড সবার মনে আছে না? হ্যাঁ। ওকে, ওইটা রাইখেন, ওইটার মধ্যে আমরা আপাতত প্র্যাকটিসটা করব। কিন্তু ওইটাতে প্র্যাকটিস করে আমরা আসলে রেজাল্ট বুঝতে পারবো না।
কারণ এটা একটা জাস্ট ফ্রি একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে জাস্ট র্যান্ডম প্র্যাকটিস করা যায়। কিন্তু অ্যাকচুয়াল গেম যদি বুঝতে হয়, আই মিন আপনি যে কাজটা করছেন এই কাজটা আসলে গুগলে কতটুকু রেজাল্ট দিল, গুগলে আদৌ র্যাঙ্ক করলো কিনা, বা র্যাঙ্ক না করলে কেন করলো না, কি সমস্যার জন্য করে নাই, কোন জায়গায় ল্যাকিংস আছে, এইগুলা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে রিয়েল ওয়েবসাইটে হাত দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। সো রিয়েল ওয়েবসাইটে আমরা যাব, তার আগে একটু হাতটা পরিষ্কার করে নিব, হাতটা ক্লিয়ার হয়ে গেলে তে আমরা রিয়েল ওয়েবসাইটে ঢুকবো। সো ওই যে আপনাদের যে ওই pantheon.io তে যেটা বানাইছিলেন ওইটা একটু হাতে নিয়ে নিয়েন, কারণ ওই জায়গায় যেগুলো লাগবে ওই জিনিসটা আমাদের হাতে লাগবে আপাতত প্র্যাকটিসের জন্য। আজকে আর আগাবো না, নেক্সট ক্লাস থেকে আমরা একদম টোটাল প্র্যাকটিক্যালি কাজ শুরু করবো। আজকে জাস্ট থিওরি পার্টটা শেষ করলাম। সো নেক্সট ক্লাস থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করব, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে চেপে চেপে যাইতে হবে, গুগলকে বোঝার যে ব্যাপারগুলো সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। ঠিক আছে? ঠিক আছে। ওকে। বাকি যেগুলো ভুল করছিলেন গুগল ওই ফেসবুক অ্যাডের মধ্যে ওইগুলো ফিক্স করে ফেলায়েন এর মাঝখানে, তাহলে আশা করি আপনাদের প্রবলেম গুলো আর হবে না। ঠিক আছে? ঠিক আছে, thank you. ওকে, শেষ করছি আজকের মতো। থ্যাংক ইউ। আপনাদের রেকর্ডার কি অন করা ছিল ওই যে জুমে? হ্যাঁ হ্যাঁ। অফ করে দেন আর কি একটা, না তোমার আমি এখান থেকে কেটে দিলে হয়তো বা এটা একদম এই ফাইলটা মিস হয়ে রাখো। যেতে পারে। আগে রেকর্ডিংটা অফ করেন, সেভ করেন। আসিল ফাইল ব্যাগে রাখো, হয়।